অবশেষে নিজের বাসা থেকে পালাতে সক্ষম হলো হাবিবা। তাদের বাসাটা 2 তলা হওয়ায় ব্যালকনিতে লম্বা সারি বেঁধে তা বেয়ে খুব সহজেই সে বাসার নিচে পা রাখতে পারল। অন্ধকার রাত, নভেম্বর মাস হওয়ায় হালকা ঠান্ডা বাতাস বইছে। সেই বাতাসে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হাবিবা। তবুও সে হাল ছাড়ার পাত্রী নয়, সে অদম্য সাহস নিয়ে পথ চলছে। তার গন্তব্য হলো তার বান্ধবী জারার বাসা। বেশি দূর নয়, বাসার খানিক সামনেই জারাদের বাসা। আজ রাতটা কোনোভাবে সে জারার বাসায় কাটাবে, তারপর সকাল হলেই সে কিছু একটা ব্যবস্থা করবে। সেই আশা নিয়েই সে পথ চলছে। হাবিবা যখন এসব ভাবতে ভাবতে পথ চলছিল, তখনই হঠাৎ তার মনে হলো তার পিছনে কেউ আসছে। সে প্রথমে ভাবল এখন রাত 8টা বাজে, তাই এই সময়ে রাস্তায় মানুষজন হাঁটাচলা করবে, এটাই স্বাভাবিক। তাই সে বিষয়টাকে পাত্তা না দিয়ে দ্রুত হাঁটতে লাগলো, যেন তাড়াতাড়ি জারাদের বাসায় পৌঁছাতে পারে। সে যখন দ্রুত হাঁটছিল, তখন পেছনে পায়ের আওয়াজটাও আরও বেড়ে গেল। তখন সে হঠাৎ পিছনে কে আসে তা দেখার জন্য পিছনে তাকালো। পিছনের মানুষটাকে দেখে হাবিবা স্তব্ধ হয়ে গেল। তার পা একদম থেমে গেল। এ যে আর কেউ নয়, স্বয়ং তার বাবা। বাবাকে সে ভীষণ ভয় পায়। তার বাবা একজন রাগী মানুষ। রাগ উঠলে হাবিবাকে খুব শাসায়, ধমকাধমকি করে, কিন্তু পরক্ষণেই আবার মেয়েকে কাছে টেনে আদর করে, কারণ বড্ড ভালোবাসেন যে তিনি তার একমাত্র মেয়েকে। কিন্তু এখন হাবিবার ভয় করছে তার বাবাকে দেখে, কারণ সে যে কাজ করেছে তাতে যে কোনো বাবারই রেগে যাওয়ার কথা, কিন্তু এছাড়া যে তার কাছে আর কোনো উপায় ছিল না। হাবিবার এসব ভাবনার মধ্যেই তার বাবা রক্তচক্ষু নিয়ে তার সামনে দাঁড়ালো। কণ্ঠ কঠোর রেখে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছো, একবারও আমার মান সম্মানের কথা ভাবলে না তুমি? হাবিবা তার বাবার রক্তচক্ষু দেখে ভয়ে চুপসে গেছে। সে আর কি বলবে, শুধু অপরাধ বোধে মাথা নিচু করে রেখেছে। পুনরায় তার বাবা ধমক দিয়ে বলল, কি হলো, কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? জবাব দাও, কেন এসেছো বাসা থেকে পালিয়ে? হাবিবা তার বাবার ধমকে ভয়ে কেঁদে ফেলল এবং কান্নাজড়িত কণ্ঠে বলল, বাবা, এই বিয়ে আমি করব না, প্লিজ বাবা, আমাকে জোর করো না, প্লিজ। হাবিবার কান্না দেখে হয়তো হাবিবার বাবার মন গলল না, তাই তিনি পুনরায় গম্ভীর্য কণ্ঠে বললেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি পাকা কথা দিয়ে ফেলেছি পাত্রপক্ষকে, তাই চলে এসো তুমি আমার সাথে। হাবিবা পুনরায় তার বাবাকে অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বাবা, আমাকে এত বড় শাস্তি দিও না বাবা, প্লিজ বাবা, প্লিজ। কিন্তু হাবিবার বাবা রায়হান আহমেদ মেয়ের কথাকে পাত্তা না দিয়ে কঠিন কণ্ঠে বললেন, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, তবে একটা কথা মনে রেখো, বাবা মা যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। এই কথা বলে তিনি হাবিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে বাসায় নিয়ে আসলেন। হাবিবার শত অনুরোধ যেন তার কর্ণকুহরে পৌঁছায়নি। বাসায় এসে হাবিবাকে তার নিজের রুমে পাঠিয়ে দিল তার বাবা এবং আদেশ করল রেডি হয়ে জলদি নিচে আসতে। হাবিবা তার রুমে প্রবেশ করেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়েছে। বিছানায় মাথা টেকিয়ে ফুপিয়ে কাঁদছে সে। নিজেকে বিধ্বস্ত লাগছে তার, এবং সব কিছু যেন এলোমেলো হয়ে গেল এক নিমিষেই। কেন এরকম হয়ে গেল? কি দোষ ছিল তার? কেন তার বাবা তার সাথে এরকম করছে? হাবিবা যখন এসব ভাবনায় মগ্ন ছিল, তখনই তার কর্ণকুহরে বেজে উঠল তার প্রিয়তমের অতি আদরের ডাক, মায়াবিনী। এই ডাক তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে। ভীষণ ভালোবাসে যে সে এই মানুষটাকে, তার স্থান যে অন্য কাউকে দেওয়া সম্ভব নয় কখনোই। আজ যে সে বড় একা, তার ভালোবাসার মানুষটাও তার পাশে নেই। হাবিবা বলেছিল ভালোবাসার মানুষটাকে এই বিয়ের কথা। তখন সে বলেছিল, সবসময় সব সমস্যার সমাধান ছেলেরা করে না, কিছু সময় মেয়েদেরও সমাধান করতে জানতে হয়। এছাড়া সে এখন দেশের বাইরে, তাই চাইলেও সে এখন কিছু করতে পারবে না। কিন্তু তার একটা কথা হাবিবার মনকে আরও পাগল করে দিচ্ছে। আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি জানো, আর তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটাও আমি জানি। তো যাই করো, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, মায়াবিনী। কথাটা মনে করে হাবিবার কান্নার পরিমাণ আরও বেড়ে গেল। অস্ফুট সুরে সে শুধু বলছে, আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার কথা মতো আমি যে চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হতে যে পারলাম না। কি করব আমি এখন? এসব ভাবতে ভাবতে তার সামনে তার প্রিয়তমের হাস্যোজ্জ্বল চেহারাটা ভেসে উঠল।
আর সে হারিয়ে গেল সেই সব দিনে, যে সকল দিনে তার ভালোবাসার মানুষ তামিমের সাথে তার প্রথম দেখা হয়েছিল, তারপর পরিচয়, তারপর প্রণয় শুরু হয়েছিল। বৃষ্টিমুখর একটা দিন ছিল। কালো মেঘেরা যেন পণ করেছে আজ আকাশের বুক থেকে তারা যাবেই না, তারাই আজ রাজত্ব করবে সারাদিন। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আর তাই এই বৃষ্টিকে পাত্তা না দিয়ে হাবিবা ভার্সিটিতে গিয়েছিল। যাওয়ার সময় ঠিকঠাক যেতে পারলো, বাসায় আসার সময় বাঁধল বিপত্তি। ভার্সিটি থেকে বের হওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই সে ছাতা মাথায় দিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। চারদিকে রিকশার খোঁজ করছিল, কিন্তু কোনোভাবেই রিকশা পাচ্ছিল না। এখন তার নিজেকে নিজেরই গালি দিতে ইচ্ছা করছিল। কি দরকার ছিল এত বিদ্যাসাগর হওয়ার? আজকের দিনও তোর ভার্সিটিতে আসতে হলো, এখন ঠেলা সামলা। কি আর করার, বাসা তো যেতেই হবে, তাই কোনো উপায় না পেয়ে সে হাঁটতে লাগলো। হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। হাবিবার ছাতা উড়ে গেল। এরকম হবে সে ভাবতেই পারেনি। সে তখন তার বাসার কাছাকাছি চলে এসেছিল, কারণ ভার্সিটি তার বাসা থেকে বেশি দূরে নয়। আকাশ কালো করেছিল, চারদিকে ঝড়ো হাওয়ার বেগ তখন আরও বাড়ছিল, আর প্রবল বর্ষণ শুরু হয়ে গেছিল। তাই হাবিবা ছাতার চিন্তা বাদ দিয়ে আর উপায় না পেয়ে দৌড়াতে শুরু করলো। তাদের বাসায় যাওয়া সম্ভব না, সামনেই তার বান্ধবীর বাসা, সেখানেই যাবে সে এখন। কোনো দিকে না তাকিয়ে সে শুধু দৌড়াচ্ছিল। হঠাৎ তার মনে হলো সে নিচে পড়ে গেছে, কিন্তু রাস্তায় পড়লে তো ব্যথা পাওয়ার কথা, কিন্তু সে ব্যথা পাচ্ছে না কেন? এটার কারণ উদ্ঘাটন করতে সে পিটপিট করে চোখ মেলে তাকালো। তাকানো মাত্রই সে অবাক, কারণ সে একজন সুদর্শন যুবকের বুকের উপরে পড়ে আছে। প্রবল বর্ষণে দুজন দুজনকে দেখছে। তারা কেউই হয়তো ভাবেনি এরকম কিছু হবে তাদের সাথে। তামিম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মায়াবী মুখশ্রী মেয়েটির দিকে। এ যেন তার কল্পনার দেখা তার প্রেয়শ্রীর অনুরূপ। সে ঠিক দেখছে তো? মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে তামিম হঠাৎ করে অস্ফুট স্বরে বলে উঠল, মায়াবিনী। ঝড়ো হাওয়ার তাণ্ডব কমে প্রবল বেগে বৃষ্টিপাত হচ্ছে এখন। এই বৃষ্টিতে রাস্তায় কোনো কাকপক্ষীও নেই এখন। সব পাখিরা যেন নিজেদের নীড়ে ফিরে গেছে দল বেঁধে অনেক আগেই। কিন্তু এই বৃষ্টির মধ্যেও দুজন মানুষের অস্তিত্ব আছে রাস্তায়। হাবিবা ভিজে চুপচুপে হয়ে গেছে। ঝিরিঝিরি বাতাসে ঠান্ডায় কুঁকড়ে উঠছে সে। সামনের মানুষটার দিকে দৃষ্টি দিতেই সে দেখতে পেল মানুষটি অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এই মুগ্ধ দৃষ্টি দেখে হাবিবার লজ্জা লাগলো। পরক্ষণেই তার মনে হলো সে লোকটার বুকের উপরে সেই কখন থেকে পড়ে আছে। ইস, কি লজ্জা! হাবিবা এখন এই লজ্জা থেকে বাঁচতে মাটির নিচে লুকাতে ইচ্ছে করছে। তাই সে আর দেরি না করে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। তামিমও নিজের কল্পনা ভেঙে হাবিবার সামনে উঠে দাঁড়ালো। হাবিবা কাচুমাচু ভঙ্গিতে নরম কণ্ঠে তামিমের উদ্দেশ্যে বলল, সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি। তামিম মনে মনে হাসলো। মেয়েটি কত ইনোসেন্ট। দোষটা যদিও তার একার ছিল না, তবেও কোনো দ্বিধা ছাড়াই তাকে সরি বলছে। আজকাল এমন মেয়েও আছে ঢাকা শহরে, তা জানা ছিল না আমার। তবুও সে হাসিকে সংযত করে নরম কণ্ঠে বলল, ইটস ওকে। যদিও দোষটা আপনার একার ছিল না, আমারও ছিল, তাই আমারও সরি বলা উচিত। কিন্তু পরবর্তীতে সাবধানে চলাফেরা করবেন, সব মানুষ তো আর ভালো হবে না। হাবিবা জড়তা নিয়ে এক পলক তাকালো তামিমের দিকে, তারপর ছোট্ট করে বলল, তারপর আর এক মুহূর্ত দেরি না করে সামনে এগোলো। তামিম হাবিবার যাওয়ার পথে একবার তাকিয়ে রইল, তারপর কিছু একটা ভেবে সে নিজেও পা বাড়ালো তার গন্তব্যের দিকে। তারপরে পেশেন্টের কি অবস্থা? হসপিটালে প্রবেশ করেই নার্সের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ল তামিম। সে পেশায় একজন ডাক্তার। নার্সটি তাড়াহুড়া করে বলল, স্যার বেশি ভালো নয়, সব রেডি করাই আছে, আপনি তাড়াতাড়ি যান। তামিম আর এক মুহূর্ত দেরি না করে অপারেশন থিয়েটারে প্রবেশ করল। 2 মাস হতে চলল তামিম একজন অভিজ্ঞ ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করার। এখন বেশিরভাগ অপারেশন তাকে দিয়েই করানো হয়। সে তার কাজে ভীষণ সিরিয়াস। তাই তো শত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে হসপিটালে এসে পৌঁছেছে। অন্যদিকে, কিরে, এরকম কাক ভেজা হয়ে কোত্থেকে এলি? যারা অবাক হয়ে প্রশ্ন করল হাবিবাকে। হাবিবা তার কথাকে পাত্তা না দিয়ে রাগী কণ্ঠে বলল, ভিতরে তো ঢুকতে দিবি আগে, নাকি আমি চলে যাব? যারা দাঁত কিলিয়ে বলল, দোস্ত রাগ করছিস কেন, আয় আয় ভেতরে আয়। হাবিবা আর বাক্য ব্যয় না করে বাসায় ঢুকে সোজা যারার রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল।
পিছু পিছু যারাও আসলো। হাবিবা কাপড় না নিয়ে ওয়াশরুমে চলে গেছে, তাই ওর জন্য এক সেট নতুন সালোয়ার কামিজ বের করলো। কারণ সে খুব ভালো করেই জানে হাবিবা কেমন খুঁতখুঁতে স্বভাবের। সে অন্য কারো ব্যবহার করা জিনিস কোনো কিছু পরে না। যারা ওয়াশরুমের দরজায় দুবার টোকা দিয়ে হাবিবাকে ডাকলো, হাবিবা, এই হাবিবা, এই তোর কি হয়েছে, ডাকছিস কেন? কি রে, তুই কি কাপড় নিবি না নাকি বিনা কাপড়ে বের হবি? আরে শাকচুন্নি, বেশি কথা না বলে কাপড় দিয়ে যা। যারা দাঁত কেলিয়ে হেসে বলল, এনেছি তো, তুই দরজা খোল। হাবিবা দরজা খুলে ড্রেসটা নিয়ে আবার দরজা লাগিয়ে দিল। যারা বান্ধবীর জন্য কফি বানাবে, তাই সে রুম থেকে বের হচ্ছিল। তখনই ফোনের রিংটোনের শব্দে আবার রুমে আসলো। হাবিবার ফোন বাজছে, তার মা কল দিয়েছে। যারা ব্যাগ থেকে ফোনটা বের করে কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। হাবিবা কি তোমাদের বাসায় গেছে? যারা, জি আন্টি, একদম কাক ভেজা হয়ে বাসায় এসেছে, এখন ওয়াশরুমে। কোথায় গেছিল ও আন্টি? ভার্সিটিতে গেছিল। কেন, তুমি যাওনি? না তো আন্টি, আমাকেও না করেছিল যে সে আর যাবে না। আর ও বললেও আমি এই বৃষ্টির মধ্যে ভার্সিটিতে যেতাম না। দেখেছো কীরকম পাজি মেয়ে, বারবার না করার সত্ত্বেও এই দিনই ভার্সিটিতে গেছে। আমাকে বলল তুমি নাকি যাবে সাথে। যাই হোক মা, ওর খেয়াল রেখো, জানোই তো বৃষ্টিতে ভিজলে ওর জ্বর আসে। বিকেলে আমি এসে ওকে নিয়ে যাব। ঠিক আছে আন্টি, আপনি চিন্তা করবেন না। তখন হাবিবা ওয়াশরুম থেকে বের হয়ে যারার হাতে তার ফোন দেখে বলল, কিরে, কে ফোন দিয়েছিল? কে আর দিবে, তোর মা জননী। কি বলল মা ফোন করে? তোর খেয়াল রাখার কথা বলল। এসব বাদ দে, আগে এইটা বল, তুই না আমাকে বলেছিলি আজ ভার্সিটিতে যাবি না, তবুও কেন গেলি? হাবিবা দাঁত কেলিয়ে হেসে ইনোসেন্ট ভঙ্গিতে বলল, প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু পরে আবার ভাবলাম শুধু শুধু ক্লাসগুলো কেন মিস করব, তাই যাওয়া। অযথাই গেলাম রে, মাত্র একটা ক্লাস হয়েছে আর পুরো রাস্তা ভিজে আসতে হয়েছে। তোর মতো হারামির জন্য এটাই উচিত শিক্ষা হয়েছে। বৃষ্টির দিনে বিদ্যাসাগর হতে গিয়েছিলি তুই। দাঁড়া, তোর জন্য আমি কফি নিয়ে আসছি। তোর তো আবার জ্বর আসতেও সময় লাগবে না। যারা রুম থেকে বের হওয়ার আগেই তার মা কফি নিয়ে হাজির। হাবিবাকে তিনি তার মেয়ের মতোই ভালোবাসেন। তিনি কফির মগ দুটো টি টেবিলে রেখে যারাকে কঠিন গলায় বলল, কিরে যারা, মেয়েটা ভিজে চুপচুপে হয়ে এসেছে, তার জন্য কিছু না এনে ঘরে বসে থাকার মানে কি? আরে মা, না জেনে কথা বলো না তো। আমি কফি আনতেই যাচ্ছিলাম, পরে আন্টি ফোন করলো তাই যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে হাবিবা, মা তুমি কফিটা খাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তিনি হাবিবার কাছে এসে কপাল ছুঁলো, তারপর চিন্তিত ভঙ্গিতে বলল, হালকা জ্বর এসেছে। যারা, যা তোরা দুইটা কম্বলের ভিতরে ঢুক, আমি খাবার আর ওষুধ নিয়ে আসছি। যারার মা চলে গেলে ওরা দুজনই মুচকি এসে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। হাবিবা নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে। সবাই তাকে কত ভালোবাসে, কত আদর করে। অন্যদিকে নিজের চেম্বারের চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তামিম। একটু আগেই সে অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে। আজ রোগী দেখতে হবে না, খানিক পরেই সে বাসায় চলে যাবে। চোখ বন্ধ অবস্থাতেই হঠাৎ সে চমকে উঠল, কারণ তার চোখের সামনে সেই মেয়েটির চেহারা ভেসে উঠেছে, যাকে সে কিছুক্ষণ আগেই বৃষ্টির মধ্যে দেখেছিল। মেয়েটা ভিজে একদম কুঁকড়ে গেছিল। কাজল কালো চোখ দুটির কাজল লেপ্টে অসাধারণ সুন্দর লাগছিল তাকে। ঠান্ডার কারণে গোলাপি ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। ইস, এই রূপে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল তাকে। হঠাৎ তামিম চোখ দুটি খুলল। রেইনকোট পরে থাকায় বৃষ্টিতে ভিজেনি, কিন্তু ওই মেয়েটার এভাবে ভেজার কারণে নিশ্চয়ই জ্বর আসবে। পরক্ষণে তার মনে হলো, আমি এত কেন ভাবছি তাকে নিয়ে? আগে তো কখনো এরকম হয়নি। নাকি আমি তাকে পেয়ে গেছি, যাকে আমি এতদিন ধরে খুঁজছি, যার জন্য আমি অন্য কোনো সম্পর্কে জড়াইনি? তবে কি সেই আমার স্বপ্নের মায়াবিনী? এটুকু ভেবে তামিম ঠোঁট এলিয়ে হাসল। চিন্তিত ভঙ্গিতে বিড়বিড় করল আর বলল, তোমার নামটা তো জানা হয়নি মায়াবিনী। নাম জানার জন্য হলেও আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো গাইস, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আজকের ভয়েসটা বেশি একটা ভালো হয় নাই, কারণ আজকের ভয়েসটা আমি বাহিরে বসে দিয়েছিলাম। তো অনেক শব্দ হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ টুকটাক, তার জন্য আমি খুবই দুঃখিত। আশা করি আমি সামনে থেকে আরও ভালো ভয়েস ওভার দিতে পারবো, তোমাদেরকে আরও ভালো কন্টেন্ট আমি উপহার দিতে পারবো। তো আজকের পার্ট 1 এখানেই শেষ করতেছি। আর গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং তোমরা কি পার্ট 2 চাও কিনা
অবশ্যই তোমরা কমেন্টে বলবা। আর তোমরা অবশ্যই আমাকে আগের মতো সাপোর্ট করে যেও। আমি আবারও ইউটিউবে ব্যাক করব। এতদিন হয়তো সময়ের কারণে আমি তোমাদেরকে কোনো গল্প দিতে পারিনি, তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যেন আমি কোনো গল্প আপলোড করার সাথে সাথে সর্বপ্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকে তোমাদের মধ্যে থেকে বিদায় নিতেছি। দেখা হবে আগামী পর্বে।